মেহেদি অনুষ্ঠানের পরিবেশে এক অন্যরকম আনন্দের বাতাস বইছে। সারা বাড়ি আর ছাদে নাচ গান চলছে, সুব্রতা মেতে আছে, চারপাশে সবাইকে নিয়ে হাসছে গাইছে, অথচ হিমালয়ের দিকে একবারও তাকাচ্ছে না। দূর থেকে হিমালয় সুব্রতাকে দেখে মনে মনে তার আনন্দের উৎস হয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যজনকভাবে সুব্রতার মুখে একটু হাসি নেই, যেন অজানা এক বিষণ্ণতা তাকে আচ্ছন্ন করে রেখেছে। হিমালয়ের হৃদয়ে অস্থিরতা বাড়তে থাকে, এক প্রকার হাঁসফাঁস লাগছে তার, কেমন যেন অস্বস্তির মধ্যে ডুবে যায় সে। চারপাশের সবাই যখন উল্লাসে মেতে উঠেছে, তখন সে অনুভব করে তার হৃদয়ের গভীরে কিছু একটা ভুল বোঝাবুঝির কষ্ট বাসা বেঁধেছে। সুব্রতার অমন নির্বিকার থাকা যেন তার অন্তরের অন্ধকারে এক অশুভ সংকেত পাঠাচ্ছে। কেন তাকাচ্ছ না সুব্রতা? আমি তো তেমন কিছু করিনি। এইসব চিন্তা মাথায় ঘুরপাক করতে থাকে হিমালয়ের। সে জানে সুব্রতার জন্য তার অনুভূতি একটুও মিথ্যে নয়, কিন্তু এই মুহূর্তে সে যেন অনুভব করছে দূরত্ব, এক অদৃশ্য দেয়াল তাদের মাঝে। এমন সময় হিমালয় ভাবতে শুরু করে, আমি যাই করো না কেন, সবসময় তো উল্টোটা কেন হয়? কিভাবে আবার সুব্রতার সে হাসিটা ফিরে আনবো? খাওয়া দাওয়ার পর্ব শুরু হতেই উল্লাসের এক নতুন ধারা ছড়িয়ে পড়ে। সবাই খাবারের টেবিলের দিকে ছুটে যায়, হেসে গিয়ে নানান পদ নিয়ে আলোচনা করতে থাকে। সুব্রতা দুই হাতে ভর্তি মেহেদি নিয়ে আনন্দের ছোঁয়া কাটিয়ে ক্লান্ত হয়ে পড়ে, একটু বিশ্রাম নিতে ঘরের দিকে চলে আসে। এদিকে বাড়িতে সবাই অসংখ্য অতিথির সেবায় ব্যস্ত, কারোর সঙ্গে কথা বলছে, কারোর খাবার পরিবেশন করছে, যেন কোনোভাবেই কিছু ছুটে না যায়। কিন্তু সুব্রতার মনে রয়েছে তীব্র ক্ষুধা। ঘরের কোনায় বসে হাঁসফাঁস করতে থাকে, খাবারের কথা মনে পড়তেই তার পেটের ক্ষুধা যেন বাড়তে থাকে। হিমালয় খাওয়ার আগে সুব্রতার খোঁজ করতে আসে। যখন সে জানতে পারে সুব্রতা ঘরে, খাবারের প্লেট নিয়ে অবশেষে সে ঘরের দিকে এগোতে থাকে, কিন্তু ঘরে প্রবেশ করতেই সুব্রতা ওকে দেখে মুখ ফিরিয়ে নেয়। হিমালয় যেন এক মুহূর্তের জন্য থমকে যায়, মনে হয় এক গভীর শূন্যতার মাঝে সে আটকে গেছে। সুব্রতা, খাবার খাবি না? কিন্তু সুব্রতার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, তার চোখের কোণে লুকিয়ে আছে অবসাদ আর অভিমান, যেন সে আর কোনো কথা শুনতে চাইছে না। বিরিয়ানির প্লেটটা হাতে নিয়ে সুব্রতার সামনে বসে হিমালয় তার খিদে নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বলছিলাম যে নিশ্চয় তোর অনেক খিদে পেয়েছে, হাতে তো মেহেদি, আমি খাইয়ে দিব। সে হাসি মুখে বলে, কিন্তু সুব্রতা ক্ষীণ কণ্ঠে উত্তর দেয়, কোনো দরকার নেই হিম ভাইয়া, আমি কি তোমাকে একবারও বলেছি যে আমার খিদে পেয়েছে, আমার পেট ভরা? হিমালয় অবাক হয়ে যায়। কিভাবে? তোকে সে কখন থেকে আমি দেখেছি, তুই কিছুই খাস নেই, আর খাবারের উপর রাগ করতে নেই, জানিস না? তোর পছন্দের খাবার বিরিয়ানি, নে আমি খাইয়ে দিচ্ছি। সুব্রতা বিরক্ত হয়ে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। হিমালয় কিছুক্ষণ প্লেট নিয়ে বসে থাকে, মনে মনে ভেবে যায় কেন সুব্রতা এমন আচরণ করছে। হিমালয়ের হৃদয় গোপন বিষাদে নিমজ্জিত। শেষে হিমালয় প্লেটটি নিয়ে ছাদে চলে যায়। ছাদের এক কোণে সুব্রতা চুপচাপ বসে থাকে, তার মুখ অবয়বে অভিমান। হিমালয় ছাদে উঠতেই দেখলো সবাই ব্যস্ত, হাসি ঠাট্টায় মেতে আছে, তবে আপাতত তুষার ব্যস্ত নেই। সে আশেপাশে বসে হিমালয় খাবারের প্লেট নিয়ে তুষারের কাছে গিয়ে বলে, বলছিলাম যে ভাইয়া, আমার একটু কাজ আছে জরুরি, আর সবাই ব্যস্ত। সুব্রতা এখনো খায়নি, ওর হাতে মেহেদি, তুই একটু খাইয়ে দে ওকে। ঠিক আছে, কিন্তু সুব্রতা কোথায়? তুষার জানতে চায়। ওই যে ছাদের কর্নারের চেয়ারে। হিমালয় ইশারায় দেখায়। তুষার খাবারের প্লেট নিয়ে সুব্রতার সামনে যে আরেকটা চেয়ার টেনে বসলো। কি রে, খাবার খাসনি এখনো? না ভাইয়া, খাইনি। সুব্রতা মাথা নিচু করে উত্তর দেয়। তুষার তখন সুব্রতাকে খাবারের প্লেট থেকে খাবার খাইয়ে দেয় পরম যত্নে। সে স্নেহের সঙ্গে বলে, তোর পছন্দের খাবার বিরিয়ানি, একবার বিরিয়ানির জন্য তুই আমার উপর স্কেল ছুঁড়ে মেরেছিলি, মনে আছে? সুব্রতা অসহায়ভাবে জবাব দেয়, হ্যাঁ ভাইয়া, তখন তো ছোট ছিলাম, তাই এমন একটা কাজ করে বসেছি। তোমার কপালে এখনো সেই দাগটা রয়ে গেছে। হিমালয় দূর থেকে তাদের দৃশ্যটি দেখছে, তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে। সুব্রতার মুখে যে খানিকটা সুখের ছোঁয়া এসেছে তা তার জন্য স্বস্তির। সে ভাবতে থাকে, যাক, খাবারটা অন্তত খেয়ে নিচ্ছে। কিছুক্ষণ বাদে শীতল হিমালয়ের সামনে এসে বলে, হিম ভাইয়া, বলছিলাম যে তোমার সাথে কি সুব্রতার কিছু হয়েছে? কেন হঠাৎ এই কথা? হিমালয় অবাক হয়ে প্রশ্ন করে, না, ও মেহেদি দিয়ে তোমার নাম হাতে লিখলো না, তাই ওকে দেখে মনে হলো ও কোনো কিছু নিয়ে আপসেট। হিমালয় একটু হেসে বলে, ও এই কাহিনী, আসলে এমনি একটু অভিমান করেছে, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। তুই খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? না, খাবো পরে। শীতল হিমালয়ের মুখের অভিব্যক্তি লক্ষ্য করে। সে বুঝতে পারে হিমালয় কিছু গোপন কথা মনে মনে চিন্তা করছে। সুব্রতার সাথে কথা বলার চেষ্টা করো, অভিমান ছোট্ট ব্যাপার, কথা বললেই সব ঠিক হয়ে যাবে। হিমালয় মাথা নাড়ে, হ্যাঁ ঠিক বলেছিস। ঠিক আছে ভাইয়া। শীতল বলে চলে যায়। হিমালয় একা বসে থাকে, মনে মনে ভাবে কিভাবে সুব্রতাকে মানানো যায়। সে জানে অভিমান করা সম্পর্কের একটা সাধারণ দিক, কিন্তু এই মুহূর্তে সে কিছুই করতে পারছে না। তার হৃদয়ে উদ্বেগ জমতে থাকে।
অনুষ্ঠান প্রায় শেষের দিকে। অতিথিরা ধীরে ধীরে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছে বিশ্রাম নিতে। সুব্রতা যখন ঘরে প্রবেশ করে তখন তার হাতে লাগানো মেহেদি শুকিয়ে গেছে। সে সেগুলো তুলতে শুরু করে। হিমালয় ঘরে ঢুকতেই সুব্রতাকে দেখে। সে পরম যত্নে মেহেদি তুলছে। কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকে। হিমালয় সুব্রতার সামনে বরাবর বিছানায় বসে, কিন্তু সুব্রতা তার দিকে একবারও তাকায় না, যেন সে হিমালয়ের উপস্থিতি উপেক্ষা করছে। হিমালয় তার মন খারাপের অনুভূতি চাপা দিতে না পেরে বলে, হাতের মেহেদির মাঝখানে এমন ফাঁকা কেন? আমার নাম কোথায়? সুব্রতা কিছুই বলে না, চুপ করে থাকে। তার চুপ থাকা যেন পুরো পরিবেশকে ভারী করে তোলে। হিমালয়ের মনে অনেক প্রশ্ন জাগে। কেন সুব্রতা তাকে উপেক্ষা করছে? হিমালয়ের মনে অনেক প্রশ্ন জাগে। কেন সুব্রতা তাকে উপেক্ষা করছে? কি এমন হয়েছে? সুব্রতা কি একটু ওকে বিশ্বাস করে না? এমনকি মেহেদির মধ্যে তার নাম লেখা নেই। কি বোঝায়? হিমালয়ের মনে শঙ্কা জাগে। কি ভাবছে সুব্রতা? তাদের সম্পর্কে সবেমাত্র প্রণয়ের শুরু, আর শুরুতেই এই অবস্থা হলে কিভাবে চলবে? সুব্রতার নীরবতা তাকে আরো অস্থির করে তোলে। সে জানে সম্পর্কের মধ্যে কথা বলা গুরুত্ব কতটা, কিন্তু এই মুহূর্তে সে কিভাবে কি শুরু করবে তা বুঝতে পারছে না। কক্সবাজারের আনন্দময় মুহূর্তগুলো মনে পড়ে, কিন্তু আজকের পরিস্থিতি যেন সেই সব মুহূর্তগুলোকে অন্ধকারে ঢেকে দিয়েছে। হিমালয় সুব্রতার দিকে আবারও তাকিয়ে তার কাছে অপেক্ষা করে একটা উত্তর। হিমালয় নিজের হাতটা দেখায়। মেহেদি দিয়ে লেখা সুব্রতার নামটা দেখিয়ে বলে, তোর নাম তো আমার হাতে লিখেছে। জীবনের প্রথমবার হিমালয় চৌধুরী এসব মেহেদি দিয়ে আবেগ দিয়ে কারো হাতে নাম লিখেছে। সুব্রতার দিকে তাকিয়ে হিমালয় তার পকেট থেকে একটা মেহেদি বের করে। সে দৃঢ় প্রত্যয়ী সুব্রতার হাতের মাঝখানে নিজের নামটা লিখে দিতে চায়। দেখ, আমিও তোর হাতে আমার নাম দেখতে চাই, সে বলে। সুব্রতা প্রথমে হাতটা ছাড়িয়ে নিতে চায়, কিন্তু হিমালয় যখন পরম যত্নে মেহেদি দিয়ে লিখতে শুরু করে সুব্রতার হাতে, তখন তার চোখ থাকা এক মুহূর্তে ভেঙে যায়। হিম ভাইয়া, তুমি তো আমার নামটা শুধুমাত্র তোমার হাতে লিখেছো, কিন্তু তোমার হৃদয়ে তো আমার নাম লেখা নেই। হিমালয় হেসে বলে, কে বলেছে তোকে এসব কথা? তুই কি এখনো বুঝতে পারছিস না আমার ফিলিংস? সুব্রতার চোখের দিকে তাকিয়ে সে চুপচাপ স্থির হয়ে যায়। অবশেষে হিমালয় সুব্রতার হাতের উপর মেহেদি দিয়ে নামটা লিখতে শুরু করে। সুব্রতা কিছুতেই তাকে বিরত করতে পারে না, কারণ তার চোখে যেন এক ধরনের অজানা আবেগের ঝিলিক। হিমালয় যখন তার নাম লিখে শেষ করে, তখন উভয়ের হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়। সুব্রতা যখন তার হাতে লেখা নামটা দেখে, তার মনে এক রকমের অস্বস্তি এবং আনন্দ ভর করে। এই মেহেদি দিয়ে লেখা নামটা হয়তো কিছুদিন পর মুছে যাবে, কিন্তু হৃদয়টা সারা জীবন থাকবে সুব্রতা। এবার সুব্রতার চোখে জল এসে যায়। তুমি কি জানো, আমি কখনো আশা করিনি তুমি এমন কিছু করবে। হিমালয় তার দিকে তাকিয়ে বলে, আশা না করার কি আছে? এই কথাগুলো দুজনের মধ্যে এক নতুন আবেগের সূচনা করে। ক্ষোভ আর অভিমান ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। সুব্রতার হাতে এখনো হিমালয়ের হাতের স্পর্শ। তাদের মাঝে এক অদৃশ্য প্রাচীর যেন বিরাজমান, যা দুজনকে আলাদা করছে। দেখ, ওই শার্টটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। সুব্রতা অবাক হয়ে তাকায়। সেখানে তাকিয়ে দেখে আসলেই ওটা তো ময়লার ঝুড়িতে। তুই কাল আমাকে বলেছিস আমাকে বিশ্বাস করিস, তাহলে? বিশ্বাস আমি তোমাকে এখনো করি হিম ভাইয়া, কিন্তু আমি আর পারছি না। কেন আমি সব সময় একতরফা ভালোবাসা নিয়ে চলবো? কেন আমি একা একা জেলাস ফিল করব? তুমি নিজেই বোধহয় কনফিউজড। তুমি কাকে চাও, আমাকে নাকি রিয়া? এই দোটানায় আমি আর থাকতে পারছি না। তোমার মন যদি ওকে চায় তুমি ওর সাথেই থাকো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। হিমালয়ের হৃদয়ে যেন বজ্রপাত হয়। তার চোখ বিস্ফোরিত হয়। সুব্রতা, কি বলছিস কি তুই? সুব্রতার চোখের দৃষ্টিতে আছড়ে পড়ে এক ধরনের দৃঢ়তা, তার মুখে হতাশা এবং অবসাদ। হিমালয়ের মন যেন তাকে প্রত্যাখ্যান করে দেয় এই অপ্রত্যাশিত কথা শুনে। সুব্রতা, আমি তোকে আগে বলেছি, এখনো বলছি, রিয়ার প্রতি আমার আর কোনো অনুভূতি নেই। আমার সবটুকু অনুভূতি এখন তোকে ঘিরে। রিয়ার সাথে আমার কোনো সম্পর্ক অবশিষ্ট নেই, আর এটা তোকে বিশ্বাস করতেই হবে। কিন্তু সুব্রতার চোখের জল তার কথাকে যেন অসমর্থন করে। তাহলে কেন তুমি ওর কাছে বারবার যাচ্ছ? কেন তুমি ওর সাথে যে কোনো বাহানায় কথা বলতে চাইছো? আমি চাই না। আমি শুধু তোর নিরাপত্তার কথা ভেবেই আজকে গিয়েছিলাম। আমার পরিবারের ফুপু তাদের কথাটা ভেবে ওকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম। তাহলে আমাকে বুঝতে হবে হিম ভাইয়া, আমাকে নিয়ে তোমার ভাবনা স্পষ্ট হতে হবে। যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার হয় না। কোনো সম্পর্কে বিশ্বাস রাখতে হলে আগে ভালোবাসতে হয় একে অপরকে। তাদের মধ্যে তীব্র এক মৌনতা বিরাজ করে, যা উভয়ের হৃদয়ে দোলা দেয়। হিমালয় জানে এই মুহূর্তের পরিণতি তাদের সম্পর্কের জন্য একটা গুরুত্বপূর্ণ মোড়। হিমালয়ের কণ্ঠে কিছুটা নরম ভাব এসে যায়, কিন্তু তার চোখের দৃঢ়তা বদলায় না। আচ্ছা, কি করে বুঝবে আমার যে আর অন্য কারোর প্রতি ফিলিংস নেই? সুব্রতা তার দিকে তাকিয়ে একটু দ্বিধায় পড়ে যায়। সময় হলেই বুঝতে পারবো, সময় সব বলে দেয়। হিমালয় কিছুক্ষণ চুপ থাকে, তারপর যেন মনে মনে এক সিদ্ধান্ত নিয়ে বলে,
আচ্ছা, এখন তাহলে রাগ করে থাকিস না প্লিজ, আগের মতো কথা বল। সুব্রতা কিছুটা আশ্বস্ত হয়। আমি রাগ করিনি হিম ভাইয়া, আমি শুধু তোমার কথাই ভাবছিলাম। আসলে আমার মনে কিছুটা দ্বিধা ছিল তোমাকে নিয়ে। দ্বিধা থাকলে তো আমাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, আমি আর তা চাই না। তুমি কি জানো আমি কতটা উদ্বিগ্ন ছিলাম তোমার শার্টে যখন ওই লিপস্টিকের দাগ দেখেছিলাম? তখন আমার কষ্ট হচ্ছে। সুব্রতা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি জানি আমি তোকে দুঃখ দিয়েছি, কিন্তু বিশ্বাস কর আমি ওকে চান্স দেইনি আমাকে টাচ করার। সবকিছু শেষ ওর সাথে, আর কখনো দেখা হবে না আমার। এখন থেকে আমি শুধু আমাদের সম্পর্কটা নিয়ে চিন্তা করব। জানিস আমি এখনো খাবার খাইনি। কি বলছো? কেন? আচ্ছা দাঁড়াও, আমি তোমার খাবার নিয়ে আসি। সুব্রতা বলল, তার মুখে চিন্তার ছাপ। আরে তোর মেহেদি নষ্ট হয়ে যাবে, আমি নিজে নিয়ে আসছি। হিমালয় যখন যেতে শুরু করলো, সুব্রতা তার হাতের দিকে তাকালো। মেহেদির গাঢ় রঙে হিমালয়ের নাম স্পষ্ট হয়ে উঠেছিল। হিমালয় লেখাটা দেখে সুব্রতার মুখে অজান্তে হাসি ফুটে উঠল। এটা ছিল এক মিষ্টি মুহূর্ত, যেন একটু আগের আবেগের ক্ষত এখন হাসির স্রোতে ধুয়ে গেছে। সুব্রতা নিজেকে সামলে নিয়ে হাসির মধ্যে লুকিয়ে থাকা আনন্দ অনুভব করলো। হিমালয় খাবার নিয়ে ঘরের দিকে ফিরে এসে দেখলো সুব্রতা নিজের হাতের দিকে তাকিয়ে মৃদু হাসছে। হিমালয় মনে মনে একটু স্বস্তি অনুভব করলো। সকালে সুব্রতা পরীক্ষা দিতে বেরিয়েছে। হিমালয় প্রতিদিনের মতো তাকে গাড়িতে করে কলেজের সামনে নামিয়ে দিয়ে গেছে। দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে আজ আইসিটি পরীক্ষা শেষ করেছে সুব্রতা। একটা মুক্তির আনন্দ নিয়ে যখন সে কলেজের গেট পেরোতে চলেছে, তার মনে হলো যেন সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। তবে তার মিনা এত সহজে তাকে ছাড়বে না। ফুচকা খাওয়ার বাহানা ধরে বসে আছে। সুব্রতাও মিনার কথা রাখতে রাজি হয়। দুজনে মিলে কলেজের পাশের মামার দোকানে গিয়ে ফুচকার অর্ডার করে। ফুচকার মশলাদার স্বাদ আর টক জল মিশিয়ে খেতে খেতে দুজনে হাসি ঠাট্টায় মশগুল হয়ে যায়। সুব্রতার চোখে এক ধরনের তৃপ্তি, যেন একদিনের জন্য সব চাপ ভুলে সে আবার নিজের মধ্যে ফিরেছে। ঠিক তখনই হঠাৎ সুব্রতার দৃষ্টি কলেজ গেটের দিকে আটকে যায়। বাইক নিয়ে একজন বসে আছে সেখানে, তার মুখে এক চিলতে হাসি। সুব্রতা এক মুহূর্তেই চিনতে পারে আকাশ ভাইয়া। মীরাকে সামান্য থামিয়ে সুব্রতা বলে, তুই একটু দাঁড়া, আমি আসছি। আরে আকাশ ভাইয়া, আপনি এখানে? আকাশ হাসতে হাসতে বলে, আরে সুব্রতা, তুমিও এখানে? সুব্রতা একটু অবাক হয়ে জবাব দেয়, হ্যাঁ, আমি তো এই কলেজেই পড়ি। আজ আইসিটি পরীক্ষা ছিল, আপনি এখানে কেন? আকাশ তখন একটু গম্ভীর সুরে বলে, আমার এক খালাতো বোন এখানে পড়ে, আজকে গার্ডিয়ানদের ডাক দিয়েছে, তাই আমি এসেছি। সুব্রতার হাতে ফুচকার প্লেট দেখে আকাশ হাসি মুখে জিজ্ঞাসা করলো। সুব্রতা হালকা হাসি দিয়ে বলল, ফুচকা খাচ্ছ? হ্যাঁ, আমার ফ্রেন্ড মিনা আজ জোর করলো খেতে। আসলে ফুচকা আমার খুব পছন্দের, কিন্তু এখন পরীক্ষা চলছে তো হিম ভাইয়া বারবার বলেছে বাইরের খাবার খেতে না, অসুস্থ হয়ে গেলে সমস্যা। আকাশ মজা করে বলল। বাহ, স্বামীকে এখনো ভাইয়া বলে ডাকো? সুব্রতা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে হেসে বলল, এতদিনের অভ্যাস আর কি। তাছাড়া সে আমার থেকে 8 বছরের বড়, তাই স্বাভাবিকভাবেই ভাইয়া ডাকি। আকাশ একটু কৌতুকপূর্ণ ভঙ্গিতে বলল, ঠিক আছে, তবে আজ আমাকে ফুচকা খাও। চলো, আমিও দেখি এই মামার ফুচকা কেমন। সুব্রতা খুশি হয়ে বলল, চলুন, কিন্তু আপনার খালাতো বোন কোথায়? আকাশ তাকিয়ে বলল, ও এখন ক্লাসে, ও ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারে পড়ে। সুব্রতা হেসে বলল, ও আচ্ছা, তাহলে সে তো শীতল আপুর ক্লাসমেট বোধ হয়। আকাশ, সুব্রতা, মিনা একসাথে ফুচকা খাচ্ছে। ফুচকা খাওয়া আর আড্ডা শেষ হলে সুব্রতা বিদায় নিতে চাইল, তবে বিদায়ের মুহূর্তে আকাশ তাকে থামিয়ে বলল, আচ্ছা সুব্রতা, তুমি কি দিয়ে যাবে বাসায়? সুব্রতা বিনয়ের সুরে বলল, রিক্সা করে যাব ভাইয়া। আকাশ একটু হাসি নিয়ে বলল, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমার বাইকে করে তোমাকে বাড়িতে পৌঁছে দিই। সুব্রতা একটু লজ্জা পেয়ে বলল, না 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 ভাইয়া, থাক, আপনাকে কষ্ট করতে হবে না। আকাশ মৃদু হেসে বলল, আরে কিসের কষ্ট, আমি তো তোমার সাজিদ ভাইয়ের মতোই। আর কি হয়েছে, বাইকে পৌঁছে দিচ্ছি তো, চলো। সুব্রতা কিছুক্ষণ দ্বিধায় পড়ে গেল, কিন্তু আকাশের আন্তরিকতার সামনে আর না বলতে পারল না। আচ্ছা ঠিক আছে, চলুন তবে। মিনার দিকে তাকিয়ে সুব্রতা বলল, তুই আজ একাই চলে যা মিনা, বাইকে একটাই সিট, না হলে তোকেও নিয়ে যেতাম। মিনা হেসে মাথা নাড়ালো। ঠিক আছে তুই যা, আমি ঠিক চলে যাব, কাল দেখা হবে। আকাশ বাইক স্টার্ট দিল আর সুব্রতা পিছনের সিটে বসেছিল। সুব্রতা ব্যাক সিটে বসে নিতেই মাঝে পরীক্ষার ফাইলটা আলতো করে রাখলো। সুব্রতা হালকা করে কাঁধের উপর একটুখানি হাত রাখলো আকাশের, যেন রাস্তার অনিশ্চিত মোড়গুলো আরো নিশ্চিন্ত মনে পার করতে পারে। তবে তারা দ্রুতই বাড়ির সামনে পৌঁছে গেল। বাড়ির গেটের সামনে থেমে সুব্রতা বাইক থেকে নামতেই মৃদু হেসে বলল, বলছিলাম ভাইয়া, বাড়ির ভেতরে আসুন না। আকাশ মাথা নেড়ে বলল, আরে না, কি যে বলো,
আজ তো রাতে হলুদের অনুষ্ঠান আছে, এখনো অনেক প্রস্তুতি বাকি, রাতেই দেখা হবে তো। সুব্রতা কিছুটা হাসি নিয়ে বলল, ঠিক আছে ভাইয়া, সাবধানে যাবেন। আকাশও হাসি মুখে বিদায় নিয়ে বাইক ঘুরিয়ে চলে গেল। আর সুব্রতা তার চলে যাওয়ার পথের দিকে একটু দেখে বাড়ির ভেতরে প্রবেশ করলো। সুব্রতা বাড়িতে প্রবেশ করতে এক আনন্দঘন পরিবেশের ঢেউ তার চারপাশে ছড়িয়ে পড়লো। পুরো বাড়িতে যেন উৎসবের আমেজ। আজ হলুদের দিন, আর সেই উপলক্ষে প্রতিটি কোণায় চলছে সাজসজ্জা। প্রবেশ পথ থেকে শুরু করে বারান্দা পর্যন্ত কাঁচা ফুলের সুবাসে ভরপুর। রঙিন আলোর ঝলকানিতে পুরো বাড়ি আলোকিত, যেন এক পরীর রাজ্য। বাড়ির সবাই এই ব্যস্ততায় মগ্ন। কেউ ফুলের মালা বানাচ্ছে, কেউ আলো ঠিকঠাক করে বসাচ্ছে, আবার কেউ ডেকোরেশনের খুঁটিনাটি তদারকি করছে। সুব্রত অবাক চোখে পুরো বাড়ির এই রূপান্তর দেখছিল, যেন প্রতিটি সাজানো ফুল, প্রতিটি আলো তাকে বলছে, আনন্দের এই মুহূর্তগুলোকে মন দিয়ে উপভোগ করো। আনন্দময় এই পরিবেশে সুব্রতার মনের ভেতরে উচ্ছ্বাসের হালকা ঢেউ খেলে গেল, আর তার মুখে একচিলতে হাসি ফুটে উঠল। হিমালয়ের মা সুব্রতাকে দেখি স্নেহের সুরে বললেন, এই সুব্রতা, পরীক্ষা দিয়ে চলে এসেছিস? যা, ড্রেস পাল্টে এসে দুপুরের খাবার খেয়ে নে, একটু পর তো আবার সাজতে হবে নাকি? সুব্রতা মিষ্টি হেসে উত্তর দিল, হ্যাঁ বড় মামি, আমি আসছি। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসে দ্রুতই নিচে নেমে এলো এবং দুপুরের খাবার খেয়ে নিল। হলুদের আয়োজন ঘিরে বাড়িতে চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। শীতল আজকেও পার্লারে গিয়েছে সাজগোজের জন্য, কিন্তু সুব্রতা ঠিক করেছে সে আজকেও বাসার থেকেই সাজবে। তবে মজার ব্যাপার হলো, আজ বেশ কয়েকজন মেয়েও আছে তার কাছে, সাজতে এসেছে। হয়তো তার সহজ সরল অথচ দৃষ্টিনন্দন সাজের খ্যাতি তাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সুব্রতা নিজেকে সাজানোর প্রস্তুতি নিতে নিতে তাদের সাজাতেও মনোযোগ দিল। এক হাতে ব্রাশ, অন্য হাতে চুলের স্টাইল ঠিক করে দিচ্ছে। আর তার এই ব্যস্ততার মাঝেও এক ধরনের প্রশান্তি খেলে যাচ্ছে তার মুখে। আজকের বিকেল যেন শুধুই উজ্জ্বল হয়ে উঠেছে তার ছোট ছোট স্পর্শে। হিমালয় অফিস থেকে সরাসরি বাড়িতে ফিরে আসে। আজকের পর আর সে অফিস নয়, একেবারে বৌভাতের পরে কাজে যোগ দেবে, তাই ছুটিও নিয়েছে। বিকেল গড়িয়ে গেছে, আর বাড়ির আনাচে কানাচে সাজসজ্জা আর কাজের ব্যস্ততা যেন এক মুহূর্তের জন্যও থামে না। তুষার ডেকোরেশনের কাজে মগ্ন, আর হিমালয়ের বাবা, চাচা এবং অন্যান্য আত্মীয় স্বজন গল্পে ব্যস্ত। বাড়ির মহিলারা রান্না বান্নার আয়োজন নিয়ে তুমুল ব্যস্ত। হিমালয় নিজের ঘরে ঢোকার জন্য দরজায় হালকা কড়া নাড়তেই ভেতর থেকে সুব্রতার কণ্ঠ শোনা গেল, হিম ভাইয়া, তুমি তুষার ভাইয়ার রুমে যাও। আমার রুমে মেয়েরা বসে আছে, আমি তাদের সাজাচ্ছি, আর একটু সময় লাগবে। হিমালয় বুঝতে পারলো যে বাড়ির মেয়েরা এই বিশেষ দিনে সাজগোজ নিয়ে কতটা উচ্ছ্বাসিত। তাই আর কোনো বিরক্ত না করে সে তুষারের রুমে চলে গেল বিশ্রাম নিতে। আজকের সন্ধ্যার অপেক্ষায় তার মনেও যেন এক অন্যরকম আনন্দ খেলা করছে। সন্ধ্যা নামে আস্তে আস্তে, আর তার সাথে সুব্রতার গায়ে হলুদের সাজ যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। আজকে সুব্রতা পরেছে সি গ্রিন কালারের জর্জেটের লেহেঙ্গা, যেটা তার কোমল রূপে একটা প্রশান্তির ছাপ এনেছে। লেহেঙ্গার উপরের পার্টটা কাতানের হলুদ গোল্ডেন মিশ্রণে যেন তার সাজের মধ্যে এক অভিজাত সৌন্দর্য যোগ করেছে। আর নিচের পার্ট এক কালারের সি গ্রিন জর্জেটের সাথে ওড়না। সুব্রতার কানে আর মাথায় গোলাপ আর রজনীগন্ধা দিয়ে তৈরি টিকলি এবং ঝুমকো, যা তার সাজকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আর হাতে ফুলের ব্রেসলেট, আর এক হাতে কাচের চুড়ের আওয়াজ মিলিয়ে যাচ্ছে তার চলার সাথে সাথে। আজকের সাথে সে নিজেকে একটু বেশি গর্জিয়াস রেখেছে। চোখে হালকা শ্যাডো আর ঠোঁটে নুড টোনের শেড, যা তার স্নিগ্ধতা বজায় রেখে সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। এই বিশেষ দিনে বাকি মেয়েরাও একরঙা সি গ্রিন থ্রি পিস পরেছে, কেউ কেউ আবার শাড়িতেও সেজেছে। শীতল আজ মেজেন্টা রঙের কাতান শাড়ি পরে পার্লারে গিয়েছে সাজতে। বাড়ির সাজসজ্জা, লাইটের ঝলকানি আর চারপাশের হাস্যরসের মাঝেও সুব্রতা যেন আলাদা উজ্জ্বলতায় জ্বলছে। এক সন্ধ্যা নক্ষত্র হয়ে উঠেছে সে, যা চোখে মুখে আছে এক বিশেষ দিনের অপেক্ষার উচ্ছ্বাস। সবার সাজসজ্জা শেষ করে সুব্রতা দরজা খুলে একজনকে পাঠিয়ে দিয়েছে হিমালয়কে ডাকতে। আজকে ছেলেদের সবার জন্য সি গ্রিন রঙের পাঞ্জাবি নির্ধারণ করা হয়েছে। কিছুক্ষণ পর হিমালয়ের ঘরে প্রবেশ করলো, আর সেই মুহূর্তে সুব্রতা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। হিমালয় একটু দাঁড়িয়ে থেকে পেছন থেকে তাকিয়ে দেখতে লাগলো। তার চোখ হঠাৎই সুব্রতার লেহেঙ্গার দিকে গেল, যেখানে পেটের কাছে সামান্য অংশ দেখা যাচ্ছে। হিমালয় ধীরে ধীরে সামনে এগিয়ে এসে সুব্রতার পাশে দাঁড়ালো। সুব্রতা তার দিকে তাকাতেই মৃদু হাসি মুখে বলল, হিম ভাইয়া, আমাকে কেমন লাগছে? হিমালয়ের ঠোঁটে এক আলতো হাসি এনে বলল, সবসময়ের মতো সুন্দর, তবে আজকে একটু বেশি হয়ে গেল না? সুব্রতা একটু অবাক হয়ে বলল, কি মেকআপটা? হিমালয় একটু গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, না, মেকআপ না, এই লেহেঙ্গা দেখ তো, পেটটা দেখা যাচ্ছে। সুব্রতা হেসে জবাব দিল, আরে এটা তো ইন্ডিয়ান স্টাইলে বানানো। হিমালয় আর কিছু না বলে একটু সামনে ঝুঁকে লেহেঙ্গার নিচের স্কার্টটা আলতো করে টেনে তুলে দিল, যাতে পেট ঢাকা পড়ে। আরে আরে, কি করছো? এভাবে পরলে তো ভালো লাগবে না।
সুব্রতা একটু হেসে বলল, তবে তার চোখে ছিল এক ধরনের লজ্জা। হিমালয় সোজা হয়ে দাঁড়িয়ে বলল, চুপ, বাড়িতে অনেক লোকজন আসবে, তাদের সামনে এভাবে যাওয়া যাবে না। আর ইন্ডিয়ান স্টাইলের লেহেঙ্গা ইন্ডিয়াতে যে পরিস, আমার সামনে এসব চলবে না। আর হ্যাঁ, আমার সামনে চলবে, তবে একান্ত মুহূর্তে। সুব্রতা হিমালয়ের কথা একটু হাসলো। সে অনুভব করলো যে তার হিম ভাইয়া কেমনভাবে তাকে নিয়ে এত পজিটিভ হচ্ছে। অবশেষে শীতলরা পার্লার থেকে ফিরে এসেছে। তার ম্যাজেন্ডা কালারের কাতান শাড়ি এবং গলায় হাতের কানে ফুলের গহনা তাকে আরো সুন্দর করে তুলছে। একদম পারফেক্ট সাজে শীতল যেন নববধূর মতো লাগছে। তার মাথায়ও ফুলের মালা, যা তাকে এক অন্যরকম সৌন্দর্য প্রদান করেছে। আজকের হলুদ অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। স্টেজটি ছাদে সাজানো হয়েছে, যেখানে একটা বড় সোফা রাখা হয়েছে। সোফার সামনে একটা টেবিল রয়েছে এবং সেই টেবিলে হলুদ অনুষ্ঠানের সমস্ত জিনিস রাখা হয়েছে। প্যাস্টেল রঙের ফুল, হলুদ পাউডার এবং সারা ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা উজ্জ্বল আলো। শীতল সেখানেই বসে আছে এবং তার পাশে সুব্রতা, মিনা সহ অন্যান্য বন্ধুরা জমায়েত হয়েছে। তাদের হাসি আনন্দের মধ্যে এক ভিন্ন আনন্দ ধরা পড়েছে। সাজিদ ও তার পরিবার আর বন্ধুরা রওনা দিয়েছে, কারণ আজ বর এবং বউ একসাথে হলুদ অনুষ্ঠান করবে। কিছুক্ষণ বাদেই সাজিদরা হাজির হলো। সাজিদের মা, মামা, মামি, আকাশ এবং সাজিদের কয়েকজন বন্ধু নিয়ে এসেছে। সাজিদ সাদা পাঞ্জাবি এবং উপরে মাল্টি কালারের লম্বা কোট পরেছে, যা তাকে খুবই আকর্ষণীয় লাগছে। আর আকাশ পরেছে সি গ্রিন পাঞ্জাবি, যা তার ব্যক্তিত্বের সঙ্গে একদম মানানসই। বর আসতেই সবার মধ্যে হই হুল্লোড় শুরু হলো। সবাই হাসি আনন্দে মেতে উঠেছে। সাজিদ স্টেজের সোফায় শীতলের পাশে বসলো। আশেপাশে বন্ধুরা তাকে অভিনন্দন জানাচ্ছে এবং ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। হলুদ দেওয়ার আগে কিছু ফটোশুট ও ভিডিও করার আয়োজন করা হয়েছে। শীতল হাসি মুখে সাজিদের দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে আমাকে? সাজিদ মুচকি এসে বলল, অনেক সুন্দর, আবারও প্রেমে পড়ে গেলাম। সবার জন্য আলাদা আলাদা কোনায় পোজ দিতে দেওয়া হচ্ছে আর হাসির মধ্যে ছবি তোলা হচ্ছে। আর হাসি ঠাট্টার মধ্যে ছবি তোলা চলছে। মেয়েরা সেজে গুজে সাজিদকে অভিনন্দন জানাতে এগিয়ে আসছে। আজকের এই মুহূর্তগুলো যেন তাদের জীবনে সোনালী স্মৃতি হয়ে থাকবে, যার প্রতিটি ফ্রেমে আনন্দ এবং ভালোবাসার ছোঁয়া আছে। এই আনন্দের মাঝে সুব্রতা ও মিনাও ছবি তোলার জন্য এগিয়ে যায়। যারা একে অপরের পাশে দাঁড়িয়ে একসাথে পোজ দিতে থাকে। আবহাওয়াতে উৎসবের উত্তেজনা ছড়িয়ে পড়েছে আর চারপাশে চলছে হাসি আর উদ্দীপনা। আকাশ সুব্রতাকে দেখে এগিয়ে গিয়ে বলল, শুভ্রতা, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। সুব্রতা হেসে উত্তর দিল, ধন্যবাদ আকাশ ভাইয়া। সুব্রতার মুখে হাসি দেখে আকাশের মুখে আনন্দের ছাপ পড়ে গেল। সে আরো কিছু বলার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু হঠাৎই হিমালয়ের নজর আকাশের দিকে পড়ে গেল। হিমালয় মনে মনে চিন্তা করতে লাগলো, এই ছেলেটা সুব্রতাকে কি বলেছে যে সুব্রতা এত খুশি হচ্ছে? এরপর আকাশ আরো বেশি সুব্রতার দিকে এগিয়ে গিয়ে বলল, হলুদের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, কিন্তু তার থেকেও বেশি সুন্দর তোমাকে দেখাচ্ছে শুভ্রতা। সুব্রতা অস্বস্তি বোধ করলো, হেসে বলল, হ্যাঁ ভাইয়া। এরপর একে একে সবাই শীতল আর সাজিদকে হলুদ মাখাতে শুরু করলো। হলুদের অনুষ্ঠানে আকাশ ও সুব্রতা হেসে হেসে আড্ডা দিচ্ছিল। আকাশ সুব্রতার জন্য জুস এনে দিচ্ছিল আর কিছুক্ষণ পরে সে ফাজলামো করে সুব্রতার গালে হলুদ লাগিয়ে দিল। সুব্রতা প্রথমে একটু অবাক হয়ে গেল, কিন্তু তারপরই সে হেসে উঠল। আকাশ ভাইয়া, তুমি কি করছো? বলে সে গালের হলুদ মুছে ফেলার চেষ্টা করলো, কিন্তু হিমালয় দূর থেকে এসব দেখে মনে মনে উত্তেজিত হয়ে গেল। তার মনে হচ্ছিল আকাশ যেন সুব্রতাকে নিয়ে বেশি উসখুস করছে। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যেতে লাগলো, মনে মনে সিদ্ধান্ত নিয়ে এখন আর ধৈর্য ধরে রাখা যাচ্ছে না। হিমালয় যখন তাদের কাছে পৌঁছায় তখন সে আকাশকে প্রশ্ন করে, কি হলো আকাশ, তুমি এখানে কি করছো? সাজিদের কাছে যাও। আকাশ মুচকি এসে বলে, এই তো শুভ্রতার সাথে একটু ফাজলামো করছিলাম ভাইয়া। হিমালয় একবার সুব্রতার দিকে তাকিয়ে বলে, তুই এখানে কি করছিস সুব্রতা? ওইদিকে তোর বান্ধবীরা বসে আছে, ওখানে যা। সুব্রতা বিষয়টা আঁচ করতে পারলেও পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা করে। বলে সুব্রতা উঠে চলে যায়। সুব্রতা অন্য পাশে গিয়ে তার বাবাকে ভিডিও কল করে পুরো অনুষ্ঠান দেখালো। শীতল আর সাজিদের সাথে তার বাড়ির বাকিদের সাথেও কথা বলিয়ে দিল। হলুদ মাখানো শেষে উৎসবের আনন্দে নাচ গান শুরু হলো। শীতল আর সাজিদ একটা কাপল ডান্স উপস্থিত করলো, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে ফেললো। মিনা ও সুব্রতাও তাদের আলাদা ডান্সে মন মাতিয়ে দিল। দর্শকরা তাদের আনন্দে উৎসাহ দিতে চলেছে। হিমালয় কখনোই ডান্স করতে পছন্দ করে না, তাই ও চুপচাপ বসেছিল। নাচের পর সবার মধ্যে খাওয়া দাওয়া শুরু হলো। সকল অনুষ্ঠান মিষ্টি হাসি এবং ভালোবাসায় শেষ হলো। শীতল, সুব্রতা এবং অন্যান্য মেয়েরা সবাই ঘরে চলে গেল। তবে ছাদ এখন পুরোপুরি ফাঁকা, যেখানে ছেলেরা একত্রিত হয়ে ড্রিঙ্কস করার পরিকল্পনা করছে। হিমালয় ড্রিঙ্ক করে না, আজকেও করতে চাইছিল না, কিন্তু সাজিদার বন্ধুরা তাকে জোর করলো। তুষারও সেখানে উপস্থিত ছিল। সাজিদ বলল, আরে ভাই, একটু মজা না করে কি চলে? আজকের দিনটাই তো। হিমালয় কিছুটা ইতস্তত করতে করতে বলল, ঠিক আছে,
তবে শুধু একটু। ছেলেদের মধ্যে বন্ধুত্বের বন্ধন একত্রিত হলো। গানে, হাসিতে এবং হাস্যকর কথাবার্তায় ছাদ আবার গমগম করতে লাগলো। হিমালয়ের সাজিদের আরেকজন বন্ধু বলল বলেই বোতল চেপে ধরে হিমালয়ের মুখে। হিমালয় বাধা দেওয়ার আগেই সে না চাইতেও অনেকখানি খেয়ে ফেলে। কিছু সময়ের মধ্যে হিমালয় অজানা এক অনুভূতির মধ্যে ডুবে যায়, যা তার মানসিক চাপকে খানিকটা কমিয়ে দেয়। মাতাল হয়ে অবশেষে ছাদে যে যার মতো করে শুয়ে পড়েছে। হিমালয় এখন প্রায় অচেতন অবস্থায় ছিল, কিন্তু তার মনের মধ্যে বন্ধুত্বের অনুভূতি ছিল। সে জানতো আজকের দিনটা তাদের জন্য বিশেষ। এদিকে সুব্রতা ড্রেস চেঞ্জ করে আরাম করে শুয়ে পড়েছে। তার মনে ছিল সেই সব স্মৃতি, যেখানে সে আরামদায়ক ঘুমের মধ্যে চলে যেতে চাচ্ছিল। কিন্তু এত সব আনন্দের পরে তার হঠাৎ মনে পড়ে গেল হিমালয়ের কথা, ওর অনুরাগ, যত্ন আর প্রেম। হঠাৎ মাঝরাতে যখন সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, সাজিদের পরিবার গেস্ট রুমে এবং শীতল তার বান্ধবীদের সাথে আরাম করছিল। তবে হিমালয়ের রুমে কেউ কখনো থাকে না, এই বিষয়টা তার পছন্দ নয়। সুব্রতা প্রায় ঘুমিয়ে পড়েছে সেই শান্ত পরিবেশে। ছাদে সাজিদ আর তার বন্ধুরা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে থাকার চেষ্টা করছিল, কিন্তু হিমালয় নিজের ঘরে ছাড়া কোথাও শান্তি পায় না। তাই কিছুক্ষণ টলতে টলতে সিঁড়ি দিয়ে নেমে আসে। অন্যদিকে ছাদের চারিদিকে প্যান্ডেলের কারণে রিয়া ছাদে ওঠে হিমালয়ের দেখা পায়নি। একটু হতাশ হয়ে এসে ভাবতে লাগলো, কেন হিমালয় তার থেকে দূরে চলে গেল। হিমালয় মাতাল হলেও কিছুটা সজ্ঞান অবস্থায় ছিল। সে কোনো রকমে হেঁটে নিজের ঘরে গিয়ে দরজা নক করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। হতাশ হয়ে সে আবারও জোরে জোরে দরজাটা ধাক্কাতে থাকে। এর ফলে সুব্রতার ঘুম ভেঙে যায়। সাধারণত ঘুমিয়ে থাকলেও আজকের রাতটার ঘটনাগুলো তাকে সতর্ক করে দেয়। সে আস্তে আস্তে উঠে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই দেখলো হিমালয় এলোমেলো পায়ে ঘরে প্রবেশ করতে উদ্যত, কিন্তু সে পড়ে যাওয়ার আগেই সুব্রতা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তাকে সামলে নেয়। হিম ভাইয়া, তুমি তো ঠিক আছো? তুমি কি ড্রিঙ্ক করেছো? তুমি তো কখনো ড্রিঙ্ক করো না। হিমালয় মাতাল কণ্ঠে বলে, কি আর করবো, ওই সাজিদ আর সবাই মিলে জোর করে খাওয়ার। সুব্রতা তার দিকে লক্ষ্য করে বলে, চলো তোমাকে বিছানায় নিয়ে যাই। হিমালয় হেসে বলে সুব্রতাকে, চলে বিছানায়। সুব্রতা হিমালয়কে ধরে বিছানার দিকে নিয়ে যায়। হিমালয়কে ধরে বিছানায় বসিয়ে দিয়ে হেলান দিয়ে, আচ্ছা হিম ভাইয়া, তুমি একটু বসো, আমি তোমার জন্য লেবু পানি নিয়ে আসি, তোমার ভালো লাগবে। সুব্রতা যেতে নিলে হিমালয়ের হাতটা টেনে ধরে। হিমালয়ের নেশাক্ত চোখ দুটো দেখে সুব্রতা একটু ঘাবড়ে যায়। হিমালয়ের নেশা ধরানো কণ্ঠ। সুব্রতা বলল, কিন্তু লেবু পানি খাওয়া দরকার। হিমালয় মৃদুস্বরে বলে, কিছু খাওয়ার দরকার নেই। সুব্রতা অবাক হয়ে প্রশ্ন করে, কেন হিম ভাইয়া? হিমালয় সুব্রতাকে টান দিয়ে নিজের উপর ফেলে দেয়, আর সুব্রতা হঠাৎ করে পড়ে যায়। সে এখন হিমালয়ের বুকের উপর। হিমালয় গম্ভীরভাবে বলে, কি ভাইয়া ভাইয়া করিস? তোর কোন জন্মের ভাই আমি? সুব্রতা হাসতে চেষ্টা করে, কিন্তু তার গা শিরশির করে। তাহলে কি বলবো? হিমালয় কিছুক্ষণ নীরব থেকে বলে, কি বলে জানো না? হাজব্যান্ডকে কি বলে ডাকে? সুব্রতা বুঝতে পারে হিমালয় তার মাতাল অবস্থায় আছে। সে কোনো প্রতিক্রিয়া করে না। হিমালয়ের চোখে একটা খেয়াল নিয়ে বলে, কালকে থেকে এত সেজেগুজে কেন আমার সামনে আসছো? অনেক সুন্দর লাগছিল, ইচ্ছা করছিল তখনই খেয়ে ফেলে। সুব্রতা অবাক হয়ে হিমালয়ের দিকে তাকায়। কি বলছো? হিমালয় সুব্রতাকে বিছানার নিচে ফেলে দেওয়ার পর নিজে তার উপর আচ্ছায়া হয়ে পড়ে। সুব্রতার গালটা চেপে ধরে বলে। সুব্রতা ব্যথাতুর কণ্ঠে বলে। হিমালয় রাগান্বিত হয়ে বলে, আহ লাগছে হিম ভাইয়া। হিমালয় রাগান্বিত কণ্ঠে বলে, লাগুক, ওই আকাশের সাথে এত কেন মাখামাখি করছিলে? এত কথা কি ছিল ওর সাথে? হ্যাঁ? সুব্রতা একটু গম্ভীর ভাবে বলল, আর ইউ জেলাস হিম ভাইয়া? হিমালয় যেন হেসে ফেলল। তো তুই একে রিয়াকে নিয়ে জেলে যেতে পারিস, আমি পারবো না। কিন্তু আকাশ ভাইয়া আমার কাছে তুষার ভাইয়ার মতোই। সো হোয়াট? তুই ভাই ভাবিস, ও তো নাও ভাবতে পারে, তাই না? আরে হিম ভাইয়া, উনি তো জানেই আমি তোমার বউ। যাই হোক, এরপর থেকে ওর থেকে দূরে দূরে থাকবি, বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, থাকবো দূরে। তবে এখন তো তুমি আমার ওপর থেকে ওঠো। না শোনা, উঠবো না, আমি এখন তোমাকে চাই। বলেই হিমালয় সুব্রতাকে আরো কাছে টেনে নিল। সুব্রতা কিছুটা লজ্জা পেল হিমালয়ের সাহসিক কথায়। তার হৃদয়ে এক উন্মাদনা অনুভব করলো। হিম ভাইয়া কি করছো? তুমি এখন ড্রাঙ্ক। সো হোয়াট? সুব্রতার শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল। তার হৃদয় দ্রুত ধরফর করতে লাগলো, আর সে বুঝতে পারলো আজকে আবারও কিছু একটা ঘটবে। হিমালয়ের চোখের গভীরতা এবং তার কথায় একটা নতুন আবেগের জন্ম নিল। সুব্রতা অনুভব করলো যেন সময় থেমে গেছে এবং তারা দুজনেই একে অপরের দিকে আকৃষ্ট হচ্ছে। হিমালয় কোনো কথা না বলে সুব্রতার ঘাড়ের কাছে মুখ গুজে দিল। সুব্রতার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। তার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, যেন পুরো দুনিয়া থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে। হিমালয়ের উষ্ণ নিঃশ্বাস যেন তার শরীরে এক নতুন উত্তেজনা সৃষ্টি করতে লাগলো। প্রতিটি শ্বাসে তার অন্তরে এক নতুন আবেগের সঞ্চার হচ্ছিল। সুব্রতা অনুভব করলো হিমালয়ের নিকটবর্তী থাকলে যেন সমস্ত কষ্ট ও চিন্তা মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। তার হৃদয়ের ছন্দ দ্রুত হতে লাগলো, আর হিমালয়ের মৃদু স্পর্শে তার প্রতিটি রক্তকণায় যেন এক আগুন জ্বলে উঠল। সুব্রতা তার গলা থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
হিম ভাইয়া এইভাবে ড্রাঙ্ক অবস্থায় কাছে না আসলে হয় না। হিমালয় তার কানে ফিসফিস করে বলল, বউকে যে কোনো পরিস্থিতিতেই কাছে টানা যায়, অন্য কাউকে তার কাছে টেনে নেই নে। হিমালয় এবার সুব্রতার চোখ দুটোতে আলতো করে চুমু দিল। জান পাখি, তোমার চোখ দুটো আমার ভীষণ পছন্দের। সুব্রতা হতভম্ব হয়ে গেল। হিমালয় প্রথমবার ওকে জান পাখি ডাকছে। তার মানে হলো যদিও হিমালয় মাতাল, তাও এই মুহূর্তটা অদ্ভুতভাবে বিশেষ। হিম ভাইয়া তুমি এসব কি বলছো? কিন্তু কথাগুলো শেষ করতে পারলো না। হিমালয়ের চোখের দৃষ্টি ওর দিকে নিবন্ধ ছিল, যেন সে ওর অন্তর থেকে কিছু বলছে। সুব্রতার মন থেকে সমস্ত চিন্তা পালিয়ে যেতে লাগলো। কেবল হিমালয়ের উষ্ণ উপস্থিতি এবং তার কথাগুলোর প্রভাবেই তখন তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। হিমালয় এবার সুব্রতার ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল পুরোপুরি। তার এই আচরণ আজকের মতো অদ্ভুত, যেন আগের দিনের সমস্ত অভ্যেস থেকে আলাদা। মনে হচ্ছে আজকের রাতের হিমালয়ের মধ্যে এক বিশেষ আগ্রাসন ফুটে উঠেছে। হিমালয়ের ঠোঁটের ওপর তার স্পর্শ ছিল উষ্ণ এবং আবেগময়। সে যতটুকু ধরে রাখতে পারলো ততটুকু সংযম দেখাতে চাইল, কিন্তু হিমালয়ের লিপ্ত কামড় এসে তার ইচ্ছার বিরুদ্ধে গাঢ় উত্তেজনা অনুভব করছিল। যেন হিমালয়ের প্রতিটি ঠোঁটের স্পর্শে এক নতুন অনুভূতি উদ্ভাসিত হতো, যা সুব্রতার হৃদয়ে ঢেউ তুলছিল। সুব্রতা আজ একটু ভীতির অনুভূতি নিয়ে হিমালয়ের দিকে তাকালো। তার চোখে যে হিংস্রতা দেখা যাচ্ছে সেটা যেন তাকে অজানা এক শঙ্কার মাঝে ফেলেছে, কিন্তু হিমালয়ের উন্মাদনা তাকে আকৃষ্ট করছে। হঠাৎ করেই হিমালয় আবারও সুব্রতার উপর হামলে পড়ল। তার গলায়, চেহারায় চুমুগুলো এত গভীর ছিল যে সুব্রতাকে আরো উত্তেজিত করছিল। প্রতিটি চুমু যেন এক নতুন দিগন্তের সন্ধান দিচ্ছিল, যা তার মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছিল। সুব্রতা ছটফট করতে লাগলো। তার শরীরে যেন সারাক্ষণ উন্মাদের মতো নড়াচড়া করছিল এবং এই আবেগে সে নিজেকে সামলে রাখতে পারছিল না। তখনই এক মুহূর্তের জন্য সুব্রতা হিমালয়ের মাথায় হাত রাখলো, তাকে চেপে ধরে অনুভব করলো। অবশেষে তৃতীয়বারের মতো মিলিত হলো দুটো শরীর, যেন দুই আত্মা একত্রিত হয়ে একটি নতুন ধারায় প্রবাহিত হচ্ছে। সুব্রতার হিমালয়ের মধ্যে একটি গভীর সংযোগ তৈরি হলো, যা তাদের মনের প্রান্ত পর্যন্ত পৌঁছে গেল। মুহূর্তটি যেন থেমে গেছে, সময় বোধহয় হারিয়ে ফেলেছে। সুব্রতা অনুভব করলো হিমালয়ের প্রতি তার ভালোবাসা এবং আকর্ষণ যেন নতুন উচ্চতায় পৌঁছেছে। এই মিলনের মধ্যে লুকিয়ে আছে অজস্র কথা, যা তারা একে অপরের চোখে চোখ রেখে বলার চেষ্টা করছে। পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে তারা শুধুমাত্র নিজেদের মধ্যে আবদ্ধ হলো।